আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের প্রোগ্রাম আর্কিটেকচারাল থিসিস প্রেজেন্টেশনে আর্কডিনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জারিন তাসনিম, বর্তমানে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়াশোনা করছি এবং আর্কডিনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি। তো আমাদের আজকের মেইন প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমি আর্কডিউন নিয়ে কিছু বলতে চাই। আর্কডিউন কি বা আমাদের মেইন গোল কি, আমরা কি নিয়ে কাজ করছি সেগুলো নিয়ে। তো আর্কডিউন বেসিক্যালি একটা প্ল্যাটফর্ম যেটা আমাদের আর্কিটেকচার স্টুডেন্ট আছে এবং যারা ফ্রেশলি গ্র্যাজুয়েট তাদেরকে একটা প্রফেশনাল ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করার প্ল্যাটফর্ম, যেখানে প্রফেশনাল আর্কিটেক্টদের সাথে বর্তমানে যেসব প্রেজেন্ট স্টুডেন্ট আছে তাদের একটা মেন্টরশিপের রিলেশন তৈরি হবে এবং তাদের নলেজ এক্সচেঞ্জের একটা প্ল্যাটফর্ম। আর্কিউন সবসময় যে কোনো ইনোভেটিভ আইডিয়াকে, ক্রিয়েটিভ ডিজাইন রিলেটেড বা আদার যে কোনো ক্রিয়েটিভ আইডিয়াকে অলওয়েজ প্রমোট করে। এছাড়াও একজন আর্কিটেক্টের যেই কোর জার্নি থাকে বা তার যে ডিজাইন ফিলোসফি থাকে সেটাকে তারা যেন একটা গ্লোবালি একটা প্ল্যাটফর্মে প্রেজেন্ট করতে পারে, আর্কডিউন সেটার কাজ করে। এখন যদি আমরা দেখি আর্কডিউন কি কি অ্যাকচুয়ালি অফার করে, আমাদের আর্কডিউন থেকে ইতোমধ্যে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্সেস লঞ্চ করা হয়েছে। বেসিক্যালি ফোকাস করা হয় যে আর্কিটেকচার রিলেটেড সফটওয়্যার গুলো আছে সেসব কোর্সের উপর। এছাড়াও আছে আমাদের ফেলোশিপ প্রোগ্রাম। ফেলোশিপ প্রোগ্রামে বেসিক্যালি বাংলাদেশে যে সকল ইউনিভার্সিটিতে আর্কিটেকচার ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে স্টুডেন্টদেরকে সিলেক্ট করা হয় ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে। তারা তাদের ইউনিভার্সিটিতে আর্কডিউনের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে। আমরা যদি আমাদের আর্কডিউনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর সিলেক্ট করার প্রসেসটা নিয়ে জানতে চাই, সেটা হচ্ছে বেসিক্যালি এনরোলমেন্ট প্রসেসটা 4টা স্টেপ ফলো করে: অ্যাপ্লিকেশন, ইন্টারভিউ, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড ওরিয়েন্টেশন। অ্যাপ্লিকেশনে বেসিক্যালি অ্যাপ্লিকেশনটা ড্রপ করার পরে সিলেক্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউ হয় এবং ফাইনালি সিলেক্টেড ক্যান্ডিডেটরা আর্কডিউনের পক্ষ থেকে একটি অ্যাকসেপ্টেন্স ইমেল পায়। এন্ড ফাইনালি ওরিয়েন্টেশনের মাধ্যমে তারা আর্কডিউনের সাথে তাদের যাত্রা শুরু করে। ইতোমধ্যে যারা আর্কডিউনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছে তাদের সকল ইনফরমেশন আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে। ক্যাম্পাস অ্যাম্বাসেডরের ক্ষেত্রে অ্যাপ্লাই করার যেই প্রাইমারি অ্যাপ্লিকেশন দেওয়ার যে প্রসেসটা, আমাদের ওয়েবসাইটে গিয়ে ফেলোশিপ যে অপশনটা আছে সেটা ক্লিক করলে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসে, সেটা যদি আমরা ফিল আপ করে দিই নেসেসারি ইনফরমেশন দিয়ে, দেন ফার্দার প্রসেস গুলা শুরু হয়ে যায়। আর্কডিউন থেকে রিসেন্টলি 2024 সালে একটা ডিজাইন কম্পিটিশন লঞ্চ করা হয়েছে, ইটার্নাল ভয়েসেস, এবং আমাদের যে টপ 5 প্রজেক্টস গুলো আছে এই কম্পিটিশনে সেটা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে ইতোমধ্যে। কম্পিটিশনের প্রজেক্ট ছাড়াও বিভিন্ন থিসিস প্রজেক্ট বা আদার কোনো প্রজেক্ট পাবলিশ করারও সুযোগ রয়েছে আর্কডিউনের মাধ্যমে। এই প্রজেক্টগুলো সাবমিট করার জন্য আমাদের ওয়েবসাইটে গিয়ে সাবমিট অপশনে আমরা যদি ক্লিক করি, দেন একটা লিগ্যাল টার্ম এবং একটা অ্যাপ্লিকেশন ফর্ম আমরা দেখতে পাবো। লিগ্যাল টার্মগুলো গো থ্রু করে আমাদের ফর্মে নেসেসারি অ্যাপ্লিকেশন সাবমিট করার মাধ্যমে আমাদের প্রাইমারি যে স্টেপটা আছে প্রজেক্ট সাবমিট করার, সেটা সম্পূর্ণ হয় এবং পরে ফার্দার অনেক ইভ্যালুয়েশন প্রসেসের মাধ্যমে একটা প্রজেক্ট সিলেক্ট করা হয় পাবলিশ করার পূর্বে। এছাড়া আমাদের ওয়েবসাইট ছাড়াও আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস গুলো রয়েছে সেটা হচ্ছে ইউটিউব, পিন্টারেস্ট, ফেসবুক অ্যান্ড লিঙ্কডইন। এখন আমরা আসি আমাদের আজকের প্রোগ্রামে, অ্যান আর্কিটেকচারাল থিসিস প্রেজেন্টেশন অন আ ডায়ালগ অফ প্লেস অ্যান্ড প্যাসেজ, ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমাদের আজকের গেস্ট স্পিকার মুহাইমিন ইসলাম, ব্র্যাক ইউনিভার্সিটি। তিনি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আর্কিটেকচারে পড়াশোনা করেছেন এবং এখন বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটিতে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের পরবর্তী পর্ব আমাদের আজকের গেস্ট স্পিকার মুহাইমিন ইসলাম ভাইকে পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ জারিন। আমি তাহলে একটু স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। স্ক্রিনটা একটু শেয়ার হলে কাইন্ডলি কেউ ইন্টারভিউ। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমি আর কি একটা কোয়েশ্চেন দিয়ে সবার কাছে আর কি প্রেজেন্টেশন আজকের সেশনটা শুরু করতে চাচ্ছি। তো তো আমি যেটা বলতে আস্ক করতে চাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে যে হোয়াট ডু উই জেনারেলি থিঙ্ক অফ অ্যান এয়ারপোর্ট। কারণ আমরা যদি একটা এয়ারপোর্ট নিয়ে চিন্তা করি, বাট
কথা বলি, সাধারণত আমরা চিন্তা করি যে আচ্ছা একটা শহরে যখন ঢুকবো বা বের হবো, কারণ আমরা ডিপার্চার এবং অ্যারাইভ করছি, তো তখন আর কি এয়ারপোর্ট ইজ দ্য ফার্স্ট থিং যেটা আর কি আমরা ফেস করি, অথবা দ্য লাস্ট থিং যেটা আমরা দেখে যাই। সো ওইখান থেকে আর কি এই চিন্তাটা আসে যে আমরা এয়ারপোর্টকে সাধারণত কি হিসেবে চিন্তা করতেছি। তো তখন একটা কোয়েশ্চেন আসে যে ইজ ইট আ স্পেস ফর ট্রানজিশন or is it a space for public interaction? So পাবলিক ইন্টারঅ্যাকশন এই টার্মটা নিয়ে আর কি আমি বেসিকলি আলোচনা করতে চাই, কারণ আমার মেজর যে থিসিসটা আর কি এই যে পাবলিকদেরকে কেটার করাটা এটা নিয়ে আর কি। তো আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইসলাম। তো যেটা নিয়ে আজকে আমি কথা বলবো সেটা হচ্ছে ডায়ালগ অফ প্লেস এন্ড প্যাসেজ ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো সাইটটি সম্পর্কে যদি আগে একটু বলি, সাইটটি বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত। তো সিলেট সদর যে উপজেলা আছে ওইখানে মেইন শহরের মধ্যে, যেখানে আমরা সাইটটি দেখতে পাই যে 15 কিলোমিটার উত্তর দিকে আর কি ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কারেন্টলি এক্সিস্টিং এটা রয়েছে। তো এই যে এখানে যেমন ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে সিলেটের মেইন যে সিটিটা আছে ওইখান থেকে নর্থের দিকে 15 কিলোমিটার দূরত্বে আর কি এয়ারপোর্ট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি, যেটার রাইট সাইড দিয়ে আর কি আমরা দেখতে পাচ্ছি যে বাইপাস করে আমাদের যেমন হচ্ছে সাদা পাথর এরিয়া যেটা চিনি আমরা সিলেটে ওখানে চলে যাচ্ছে, এবং রাইট অন্যদিকে বিছনাকান্দি এদিকে চলে যাচ্ছে। তারপর মেইন যে অ্যাক্সেসটা রয়েছে যেটা হচ্ছে শালতিকর রোড, ওইটাও আর কি আমরা এখানে মেনশন করতে পারছি, যেখানে মেইনলি সাইটের মধ্যে এন্ট্রিটা হচ্ছে এয়ারপোর্ট রোডটা হয়। তো এইখানে আর কি একটা লিঞ্চিয়ান ম্যাপিং দেখানো হয়েছে, অথবা আমরা একটা মেন্টাল ম্যাপ বলে থাকি, অথবা সাধারণত চিনি হচ্ছে আমরা কেভিন লিঞ্চ ম্যাপ হিসেবে, যেখানে আমাদের সাইটের পাথ গুলা যেগুলো আর কি মেজর পাথ, তার সাথে যে নোট গুলো রয়েছে, যেমন আমি একটু আগে যেটা মেনশন করেছিলাম এয়ারপোর্ট রোডের এবং এয়ারপোর্ট বাইপাস রোডের যে দুইটা নোট, সেগুলো দেখানো হয়েছে। এবং আশেপাশে যে ডিস্ট্রিক্টস গুলা সাধারণত যেটা বোঝানো হয়, যেমন স্টোন ক্রাশিং এরিয়া, কমার্শিয়াল জোন, অথবা রেসিডেন্সিয়াল জোন, অথবা অন্যান্য যে অ্যামিনিটিস বা অ্যাক্টিভিটিস গুলো থাকে ওই জোন গুলো আর কি এখানে দেখানো হয়েছে। তো যদি সামনে যাই, এখানে লোকাল অ্যাক্টিভিটিস গুলোর একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে, যেখানে আর কি আমরা মেজর যে এন্ট্রি পয়েন্টটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ওসমানী এয়ারপোর্ট অ্যাক্সেস রোডের যে নোটটা, এখানে আর কি বড় বড় এস্টাবলিশমেন্ট যেমন গ্র্যান্ড সিলেট হোটেল, তারপরে যেমন এখানে একটা ফুড ভ্যালি রয়েছে, যেখানে সাধারণ মানুষ এসে আর কি জড়ো হয়। তাছাড়া সাইটের সাউথের দিকে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড ফ্যামিলি ট্যুরিজম একটা পার্ক রয়েছে, এবং তাছাড়া আশেপাশে সব জায়গায় আর কি আমরা জানি সিলেট সাইটটি এখানে টি এস্টেট আর কি চারিপাশে আর কি আছে। সো তাছাড়া ভেহিকুলার অ্যাক্সেসিবিলিটিটা নিয়ে যখন আমরা কথা বলি, নোট থেকে হেভি ভেহিকলস গুলো কোন রাস্তাগুলো নিচ্ছে, তারপরে যেমন লাইট ভেহিকলস বা লাইট টু মিডিয়াম ভেহিকলস, দেন লাইট ভেহিকলস যেগুলো হচ্ছে আমরা বাইক এবং রিক্সা হিসেবে গণ্য করি, ওইগুলা যে রাস্তাগুলো নিয়েছে ওইটা আর কি মার্ক করা হয়েছে, কারণ যার কারণে সাইটে কিভাবে অ্যাক্সেস করা সম্ভব হয় আমাদের প্যাসেঞ্জার বা ভিজিটরদের জন্য, ওইটা আর কি এখান থেকে আমরা বের করতে পেরেছি। তো এখানে আর কি সাইটের আশেপাশের কয়েকটা ছবি নিয়ে আর কি একটা গল্প বলার চেষ্টা করা হয়েছে, যেখানে আমরা সাইটের ওয়েবসাইট থেকে দেখতে পারি যে রাস্তাটা কিভাবে ডেভেলপ হচ্ছে, এবং তার সাথে কিভাবে রেস্টুরেন্টস, ক্যাফেজ এবং অন্যান্য ফুড ভিলেজেস গুলো গড়ে উঠছে। তো এইটা হচ্ছে ফুড ভ্যালি, যেটা হচ্ছে যারা সিলেট নিবাসী তারা নিশ্চয়ই চিনবেন, কারণ এখানে এসে মোস্ট উইকেন্ডে এবং থ্রু আউট দ্য উইক বলবো যে প্রত্যেক দিনই রাতের বেলা আর কি এখানে একটা গ্যাদারিং হয়, যেখানে মানুষ এসে খাওয়া দাওয়া করে, আড্ডা দেয় বা ঘোরাফেরা করে, কারণ এইটাই একটা হটস্পট হয়ে যাচ্ছে। তো ওইটার ভিতরে শর্টটা এখানে দেখা হচ্ছে। তো এইখান থেকে আর কি আমার আইডিয়াটা মেইনলি আসে। তো আইডিয়াটা কি? তো আইডিয়াটা হচ্ছে যে এটা তো একটা প্রজেক্ট বেসিকলি, যেমন ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আর কি এখন ফেজ 1 ডেভেলপমেন্টটা প্রপোজ করা হয়েছে, যেখানে নতুন একটা ইন্টারন্যাশনাল টার্মিনাল হবে। সো এইটার সাথে নতুন কি করা যেতে পারে? তো এখানে আমরা একটু আগে যা যা কনটেক্সট দেখলাম, এটার সাথে একটা পার্ক ইন্ট্রোডিউস করার কি সবচেয়ে বড় ফোর্স আমার মনে হয়েছিল, যেখানে একটা একটা পুরো ফাংশনাল একটা স্পেসকে একটা পাবলিক স্পেসের সাথে কিভাবে একত্র করা যায়।
তো ওইটার আর কি একটা ইলাস্ট্রেশন করে আর কি আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে স্পেসটাকে চিন্তা করা হয়েছিল ইনিশিয়াল স্টেজে, যে একটা কার্ভ ফর্ম বা যেটা আর কি আমাদের যে সিলেটের যে রোলিং হিলস গুলো রয়েছে, চা বাগান যেগুলো আর কি, ওটার সাথে কিভাবে সামঞ্জস্য বজায় রাখে। সো কোয়েশ্চেনটা এখন আসতে পারে যে কিভাবে এটা হবে। সো আমরা তো বায়োলজি পড়েছি, সো বায়োলজিতে আর কি একটা টার্ম রয়েছে অসমোসিস, যেখানে আর কি এক সাইডের মলিকিউল আর একটা সেমি পারমিয়েবল মেমব্রেন পার করে অন্য সাইডে চলে যাচ্ছে। সো আমরা যদি সেম সেম সিমিলারলি মলিকিউলস গুলাকে আমরা পার্সেন্স হিসেবে চিন্তা করি বা পিপল হিসেবে চিন্তা করি, এন্ড দ্যাট সেমি পারমিয়েবল মেমব্রেন অ্যাজ আ পিস অফ আর্কিটেকচার, তাহলে আর কি যেটা হয়ে যায় সেটা হচ্ছে যে আমরা সামঞ্জস্য অ্যাচিভ করতে পারি, যার কারণে আর কি আমাদের যে ব্লারি মানে যে সলিড লাইনটা ছিল, যেটা আর কি আমাদের দুইটা ফাংশন এবং পাবলিককে ভাগ করে দিচ্ছে, ওইটা আর কি ব্লারি হওয়ার কারণে আমরা দুই সাইডে অ্যাক্সেস করতে পারছি। তো এই সেম ফিলসফিটা নিয়ে যদি আমরা একটু সামনে আগাই, তখন আর কি আমাদের যে ডিসিশনস গুলো রয়েছে সেখানে আসতে পারি, যেখানে আমাদের সাইটের মধ্যে বেসিকলি একটা ডিম্যান্ড রয়েছে যে পাবলিক স্পেস অ্যাকর্ডিং টু দ্য গ্রোয়িং আরবান ফ্যাব্রিক। সিন্স কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ছবিতে এখানে একটা বড়সড় গ্যাদারিং হয়, মানুষ এসে আড্ডা দেয়, ঘুরতে আসে, তারা হয়তো প্লেন দেখতে আসে, কারণ এখানে বাংলাদেশিরা আমাদের এরিয়া লোকাল কনটেক্সটে আমরা যদি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও দেখি, এখানে বাউনিয়া রোডেও অনেক বড় একটা গ্যাদারিং হয়ে গেছে, যেটা হযরত শাহজালালের সাথে আর কি একদম অ্যাডজেসেন্ট। সো ওই ডেভেলপমেন্টটা প্রেডিক্ট করে আর কি এখানে একটা পাবলিক স্পেসের ডিমান্ড রয়েছে। তাছাড়া সাইটের মধ্যে আর কি এখন কেটে ফেলা হয়েছে যে সাইটে অনেক কন্ট্রোস ছিল, বা আমরা যেমন টোপোগ্রাফিটা আর কি বলি, ওটা আর কি বর্তমান যে প্রপোজালটা আছে ওটার জন্য আর কি কেটে ফেলা হয়েছিল, বাট ওইটাকে রিভাইভ করে কিভাবে এয়ারপোর্টটাকে ডিজাইন করা যায় ওইটা আর কি চিন্তা করা হয়েছে। সো যেহেতু যেহেতু সিলেটের সাইটটি, এখানে চা চা এবং চা বাগান যে কালচারটা বা হেরিটেজটা আছে, যেটা আর কি একটা বড় একটা আইকন সিলেটের জন্য, ওটাকে কিভাবে এই সাইটের মধ্যে নিয়ে আসা যায় ওটা আর কি চিন্তা করা হয়েছে। যে আমরা যে রিস্টোর্ড ল্যান্ডস্কেপটা করলাম বা টোপোগ্রাফিটাকে রিস্টোর করলাম, ওইটাকে আমরা চা বাগানে কনভার্ট করব, যেন না it acts as an additional revenue for the airport and also as a public space for the visitors, কারণ তারা হচ্ছে এই ল্যান্ডস্কেপ গুলো অ্যাক্সেস করতে পারবে টু এন এক্সটেন্ট। তো এই যে সেই ডিসিশনস গুলো আর কি একটা গ্লান্স দেখানো হলো, যে কিভাবে আমাদের পাবলিক অ্যাক্সেসিবিলিটিটা হচ্ছে সাইটের মধ্যে, ল্যান্ডস্কেপটা কিভাবে কন্টিনিউ হচ্ছে, এন্ড দে আর অল বিং টাইড আপ। তো যদি এখন আসি হচ্ছে ফর্ম জেনারেশনটা, যেখানে বেসিকলি কিভাবে ফর্মটাতে ল্যান্ড করেছি আমি। তো টোটাল যে এরিয়াটা আছে, বিল্ডেবল এরিয়াটা, এটা হচ্ছে মাল্টিপল ক্যালকুলেশনস করে পপুলেশন এবং ডেমোগ্রাফিক হিসাব করে অ্যাপ্রক্সিমেটলি 8.5 একর্স এর মতো টোটাল বিল্ডেবল এরিয়া আসছিল ফর দ্য এন্টায়ার এয়ারপোর্ট, তো এন্টায়ার টার্মিনাল সরি। তো ওইটা মার্ক করার পর ওইখানে ম্যাথ জেনারেশন করা হয় টোটাল বিল্ড এরিয়াটা দিয়ে। সো একটু আগে আমরা যেটা দেখেছিলাম যে একটা ডিসিশন ছিল যে গ্রিনটা বা ল্যান্ডস্কেপটাকে কন্টিনিউ করে আমরা এই রাইট সাইডে নিয়ে যাব। সো ওইটা আর কি মাসটাকে দুই ভাগে ভাগ করছিল, যার কারণে আমাদের যেমন একটা রিকোয়ারমেন্ট ছিল যে এয়ার সাইড থাকে এবং ল্যান্ড সাইড থাকে, সেইটা আর কি আমরা পেয়ে যাচ্ছি, যে আমাদের দুইটা মাসিং আসছে বেসড অন ফাংশন। তো তারপরে আর কি অপটিমাল ভিউইং অ্যাঙ্গেল, যেহেতু আমার সেন্ট্রাল স্পেসটা আর কি সবচেয়ে বড় অ্যাট্রাকশন হবে, সিন্স এখানে চা বাগান আছে এবং উপর দিয়ে ভিজিটর বা প্যাসেঞ্জার্স দেখতে পারবেন এই জায়গাটা। সো ওটার জন্য আর কি ফর্মটাকে একটু মুভ করে দেওয়া হয়েছে, যেটার কারণে পরে আমরা ব্রিজ কানেক্ট করে এই পুরো দুইটা সাইডকে কানেক্ট করে ফেলতেছি এবং অ্যাক্টিভেট করে ফেলছি সেন্ট্রাল যেই চা বাগানটা। তারপরে আমরা ইনিশিয়াল ফার্স্ট যে ডিসিশনটা নিয়েছিলাম যে আমাদের যে এয়ারপোর্ট অ্যাক্সেস রোডের যে নোডটা রয়েছে ওইখান থেকে যে পাবলিক গ্যাদারিংটা হয়, ওদেরকে আমরা এখানে কিভাবে ফর্মের মধ্যে বা বিল্ডিংটার সাথে ইন্টিগ্রেট করতে পারবো। তো ওইটার জন্য একটা স্কাই ওয়াক ইন্ট্রোডিউস করা হয়েছে, যেটা ডিরেক্টলি কানেক্টেড টু দ্য এয়ারপোর্ট, এবং তাছাড়া নিচে যে প্লাজা বা স্কোয়ারটা রয়েছে ওইখানে আর কি পাবলিক গ্যাদারিংটা হবে।
সো এখানে যেমন ফিউচারে বাস স্টপস এবং অন্যান্য ভেহিকুলার স্টপস আসবে, তার জন্য আর কি এখানে অ্যাক্টিভ স্পেসটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। তো এইখানে আর কি ফাইনাল রুফটা বা ফাইনাল ফর্মটা আমরা দেখতে পারি, যেখানে একটা ব্যান্ড অফ স্কাইলাইটস ইন্ট্রোডিউস করা হয়েছে 2 মাসে, যার কারণে অপটিমাল লাইটিং এবং অন্যান্য ফ্যাসিলিটিস পাওয়া সম্ভব। সো এইটা হচ্ছে একটা প্ল্যানে যাওয়ার আগে একটু যদি ডিটেলে বলি যে কিভাবে আর কি জোনিংস গুলো ভাগ করা হয়েছিল। তো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে এফএফএ অ্যাপ্রুভ, যেটা হচ্ছে ফেডারেল অ্যাসোসিয়েশন ফর এভিয়েশন, ওনাদের গাইডলাইন্স অনুযায়ী এবং অ্যারোড্রোম ম্যানুয়াল অনুযায়ী আর কি ফর্ম গুলো পার্সেন্টেজ অনুযায়ী ভাগ করা হয়েছে যে কোথায় কি হচ্ছে। তো এটা আর কি এখানে দেখানো হয়েছে। তাছাড়া টার্মিনালটায় কিভাবে ফ্লোটা হচ্ছে এটার একটা ডায়াগ্রাম এখানে দেখানো হয়েছে, যেমন পার্কিং, ড্রপ অফ এবং আলটিমেটলি এন্ডিং এট দ্য গেটস, দেন টু দ্য এয়ারক্রাফট এপ্রন। ওইখানে কিভাবে আমরা ব্যাক করে লাগেজ গুলো ফাংশনাল হয়ে দেন আমরা লিভ করছি বা ডিপার্ট করছি টার্মিনাল থেকে, ওটা আর কি এখানে স্টাডি করা হয়েছিল, যার কারণে পরে আর কি মেইন প্ল্যানিং এ সলভটাতে আর কি ইজিয়ার হয়ে যায়। সো মেইনলি আর কি এয়ারপোর্ট কনফিগারেশনে কয়েকটা টাইপোলজিস থাকে, বিশেষ করে 5টা থাকে, বাট আমরা প্রাইমারিলি হচ্ছে 3টা টাইপোলজি ফলো করার ট্রাই করা হয়, সিন্স এটা একটা রিজিওনাল এয়ারপোর্ট। সো ওয়ান অফ দেম ইজ লিনিয়ার, তাছাড়া আছে পিয়ার্স এবং হচ্ছে স্যাটেলাইট। সো ফর দিস কনফিগারেশন অথবা আমার প্রজেক্টটার জন্য আমি হচ্ছে লিনিয়ার যে কনফিগারেশনটা ওইটা ইউজ করেছি, কারণ যার কারণে হচ্ছে ফর্মের মধ্যে একটা মানে সিমেট্রিক্যাল একটা অ্যাক্সেসিবিলিটি রয়েছে, যেটার কারণে আর কি ফাংশনস গুলো ইজিলি ভাগ করা সম্ভব হয়েছে। তো এইখানে হচ্ছে আমার গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা অথবা প্ল্যান এট 0 ফিট। তো যেখানে আর কি বেসিকলি এখানে যেমন মার্ক করা হয়েছে যে মেইন এন্ট্রিটা, ভেহিকুলার এন্ট্রিটা কিভাবে এখান থেকে হচ্ছে, এবং এখানে যে 13 মার্ক করা লিমিনাল ওয়াকটা, এটা হচ্ছে কিছুক্ষণ আগে ডিসকাস করা সেই প্লাজা এবং স্কোয়ারটা, যেখানে আর কি পেডেস্ট্রিয়ান অ্যাক্সেসটা হচ্ছে। তো এখানে কিভাবে কি এন্ট্রিটা হচ্ছে সেটা হচ্ছে যে আন্ডারগ্রাউন্ডে ভেহিকুলার আন্ডারগ্রাউন্ডে যে উপরে যে হচ্ছে অ্যাক্সেসটা হচ্ছে, যেটা আমাদের প্ল্যান এট 30 ফিটে যে আমাদের মেইন ডিপার্চার হলে আর কি অ্যাক্সেস করতে পারছি। বাট তাছাড়া যদি আমরা একটু বলি সেটা হচ্ছে যে এখানে রিমোট ড্রপ অফ রয়েছে বা রিমোট অ্যারাইভাল যেটা রয়েছে, যেমন এবং রিমোট ডিপার্চার। জানি যে আমরা এয়ারপোর্টে, বড় এয়ারপোর্টে বাস থেকেও আর কি ভেহিকুলার প্যাসেঞ্জাররা প্লেনে উঠে, যেমন এখানে আমরা যেমন এপ্রনে দেখতে পাচ্ছি যে কয়েকটা প্লেন নট ডাইরেক্টলি কানেক্টেড টু দ্য গেটস। তো এখানে আসার জন্য আর কি রিমোট ডিপার্চার এবং সবাইকে নিয়ে আসার জন্য একটা অ্যারাইভাল হল করা আছে কানেক্টেড, যেখানে আর কি গেট থেকে যারা আসছেন এবং বাসে করে যারা আসছেন সবাই আর কি এই সেম হলটাতে কানেক্টেড হচ্ছে। তাছাড়া নেসেসারি ফাংশন, স্টাফ ক্যাফেটেরিয়া, তারপরে যেমন ব্যাগেজ কন্ট্রোল বা সিকিউরিটি যেটা থাকে ওটার ফাংশনস গুলো এখানে দেওয়া হয়েছে। এবং তাছাড়া এখানে যে পাবলিক স্পেসটা লেফট সাইডে যেটা দেখতে পাই 7 নাম্বার এবং 11 নাম্বারটা, এটা হচ্ছে আমাদের মেইন পাবলিক সুপার শপিং মলটা। সো একটু আগে বলছিলাম যে কিভাবে আর কি মানুষকে এয়ারপোর্টের মধ্যে আনানো যায়, সাধারণ জনগণকে। তো এইটার থ্রুতে আর কি আনা হচ্ছে, যেখানে একটা পাবলিক অ্যামিনিটি দিয়ে আমি একটা ফাংশনাল বিল্ডিং এর মধ্যে সাধারণ জনগণকে এন্ট্রি দিচ্ছি। তাছাড়া যেখানে রিকোয়ারমেন্টস ছিল হচ্ছে ভিআইপি অ্যাক্সেসিবিলিটি এবং ভিআইপি ড্রপ অফ এন্ড পার্কিং, তো ওইটার জন্য আর কি আলাদা ইন্ডিভিজুয়াল একটা অ্যাক্সেস রয়েছে, যেটা দিয়ে আর কি ভিআইপি লাউঞ্জ এবং হলগুলো অ্যাক্সেসেবল। সো এটা হচ্ছে প্ল্যান এট 20 ফিট বা বেসমেন্ট প্ল্যানটা যেটাকে বলি। সেখানে হচ্ছে আমরা একটু আগে যেখানে মেনশন করেছিলাম যে অ্যারাইভেল হচ্ছে একটা সেন্ট্রাল স্পেস থেকে, ওইখান থেকে এসে আর কি আমাদের ইমিগ্রেশনটা হচ্ছে। সো দিস ইজ দ্য অ্যারাইভেল পার্ট অফ দ্য প্ল্যান, যেখানে ইমিগ্রেশন হয়ে ব্যাগেজ ক্লেম হচ্ছে, রেড এবং গ্রিন চ্যানেল হয়ে আমরা হচ্ছে মেইন যে পিক আপ এরিয়াটা ওইখানে চলে যাচ্ছি। তাছাড়া আর কি এখানে একটা সানকেন কোর্টইয়ার্ড স্পেস রয়েছে পুরো ওপেন, যেখানে আমরা একটা মিট অ্যান্ড গ্রিট স্পট বলা হয় আর কি। তো এখানে কমার্শিয়াল এবং রিটেল স্পেসেস রয়েছে, যেখানে সাধারণ মানুষ এসে এখানে শপিং করতে পারবে, এবং যারা আর কি ভিজিটাররা বা যারা আর কি দেশে পৌঁছেছেন বা সিলেটে আসছেন তাদের সাথে এখানে একটা ইন্টারাকশন হয়ে যাবে। দেন
তারা চাইলে তাদের প্রাইভেট কার অথবা এখানে যে ট্যাক্সি কল করে যে ড্রপ অফ আছে এখান থেকে ওরা এয়ারপোর্টটা ত্যাগ করবেন। তো এইটা হচ্ছে প্ল্যানেট 15 ফিট। সো এইটা হচ্ছে মেইন যে হলটা, অ্যারাইভাল হলটা, এখানে আর কি আমরা দেখতে পারি যে প্লেন থেকে নেমে কিভাবে আর কি ফুল একটা ওপেন হল পাচ্ছে, যেখানে অন্যান্য ধরনের অ্যামিনিটিস রয়েছে, ডিউটি ফ্রি শপস, ওয়াশরুমস এবং সিকিউরিটি চেক ইনস বা ব্যাগেজ কালেকশনস। তো ওইটা থেকে আর কি আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম যে মেইন সানকেন ইমিগ্রেশনে যাই। তাছাড়া ফর্মের এই যে যদি আমরা সাউথ ওয়েস্ট কর্নারটায় দেখি, এখানে হচ্ছে ওই যে শপিং মলের আপার ফ্লোরটা রয়েছে যেখানে ক্যাফেটেরিয়া এবং ফুড কোর্টটা রয়েছে, যার কারণে এইখান থেকে আর কি সাধারণ জনগণরা পুরো এয়ারপোর্টটা আর কি দেখতে পাচ্ছে টু অ্যান এক্সটেন্ট। তারা আর কি এখানে যেই ব্যাগেজ ক্লেম স্পেসটা রয়েছে, যে এখানে ভিআইপি হলের যে এন্ট্রেন্স স্পেসটা রয়েছে বা লবি লাউঞ্জ স্পেসটার এন্ট্রেন্সটা আছে, সেগুলো সবার কি এখান থেকে এনজয় করা যাচ্ছে, তার সহ ওটা সহ মাঝখানে চা বাগানটাও। তো এইটা হচ্ছে প্ল্যানেট 30 ফিট, যেখানে আর কি মেইন ডিপার্চারটা হচ্ছে। সো দ্য স্টার্ট অফ ইউর জার্নি ইজ হিয়ার বেসিকলি, যে আন্ডারগ্রাউন্ড থেকে এসে 30 ফিট উপরে আমরা মেইন যে লবিটা ওইখানে আসছি, যেখানে টিকেটিং, রেন্টাল সার্ভিসেস, এয়ারলাইন টিকেটিং এগুলো অ্যাক্সেসিবল, এবং তাছাড়া চেক ইন কাউন্টার্স গুলো দুই সাইডে রয়েছে, যার কারণে আর কি এইটা করার কারণ হচ্ছে সিমেট্রিক্যাল যেহেতু ফর্মটা, দুইটা কনকোর্সে আর কি বিল্ডিংটাকে ভাঙা হয়েছে, কনকোর্স এ এবং কনকোর্স বি। এটা সামনে গেলে আরো ক্লিয়ারলি বুঝাতে পারবো। সো একটা ডায়াগ্রাম রয়েছে, ওটা দেখতে পারবেন। তাছাড়া এখানে যেমন হচ্ছে অন্যান্য অ্যামিনিটিস যেগুলো লাউঞ্জেস, এয়ারলাইন লাউঞ্জেস থাকে, রিটেল স্পেসেস থাকে, সেগুলো দেখানো যাচ্ছে। এবং অপোজিট সাইডে যেটা হচ্ছে আমাদের এয়ার সাইড, ওইখানে আর কি আমাদের মেইন ডিপার্চার হলটা। সো এইখানে হচ্ছে ওয়েটিং স্পেসেস, তারপর ডিউটি ফ্রি শপস রয়েছে, এবং প্লেনে ওঠার যে গেটস গুলো ওইগুলো আর কি এই ফ্লোর থেকে অ্যাক্সেসিবল। সো তারপরে আমাদের মেইন যে ইমিগ্রেশনটা হচ্ছে ডিপার্চারদের জন্য, এটা হচ্ছে একদম টপ মোস্ট ফ্লোরে প্ল্যানেট 45-এ, যেখানে আমরা এসকেলেটর করে মেইন যে কিউটা আসছে, যে ইমিগ্রেশনের কিউটা, ওইখানে আসি। এবং দেন আর কি আমাদের যে সিকিউরিটি ক্লিয়ারেন্সটা লাগে ওইটার কন্ট্রোলটা রয়েছে, যেটা ক্রস করে আমরা হচ্ছে মেইন যে স্কাই ব্রিজটা রয়েছে, যেটা থেকে আমরা চা বাগানগুলো দেখতে পারবো বা এনজয় করতে পারবো, সেটা আর কি এখানে মেনশন করে আমরা আপার ফ্লোরে এসে পাচ্ছি প্রাইভেট লাউঞ্জেস গুলা বা এয়ারলাইন লাউঞ্জেস গুলা, যে যারা হচ্ছে ভিআইপি দের জন্য হয়তো, অথবা হাই বিজনেস ক্লাস এদের জন্য। দেন এসকেলেটর থেকে নেমে আর কি আমরা মেইন যে একটু আগে দেখলাম যে ডিপার্চার হলটা, ওইখানে চলে যাচ্ছি। সো এটা হচ্ছে প্ল্যান ছিল। তো এটা একটু ক্লিয়ারলি বোঝানোর জন্য কয়েকটা ডায়াগ্রাম রেডি করা আছে, যেখানে এখানে যেমন এয়ারপোর্টে যেমন আমরা অনেক ইউআই দেখতে পারি, যে খুব আইকনোগ্রাফি ইউজ করে আর কি বা ইনফোগ্রাফিক ইউজ করে আর কি প্ল্যানটা বোঝানো হয়, সেটা আর কি এখানে অ্যাটেম্প করা হয়েছে। যে বেসমেন্ট লেভেলে এখানে পার্কিংটা হচ্ছে, তারপরে এখানে যেমন আমাদের রিটেল স্পেসেস গুলো রয়েছে, এখানে এটা হচ্ছে অ্যারাইভেল এবং মিট অ্যান্ড গ্রিট স্পেসটা। তারপরে এই মাঝখানে হচ্ছে ইমিগ্রেশন স্পেসটা, যেটা থেকে আমরা ব্যাগেজ কন্ট্রোল গুলো আসছে, যেটা থেকে আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্স করে ফাইনালি আর কি ব্যাগেজ ক্লেমটা করতে পারছি। তাছাড়া এখানে গ্রাউন্ড ফ্লোরটা যদি একটু দেখি, তারপরে এখানে আমাদের যেমন ফার্স্ট লেভেলটাও রয়েছে, ডিসএম্বার্কিংটা। সো বেসিকলি এখানে শপস গুলো দেখা যাচ্ছে। তারপরে আমাদের যেমন হচ্ছে এখানে জেন গার্ডেন্স করা হয়েছে, সিন্স এখানে এসে হয়তো একটা এক্সপিরিয়েন্স চাবে মানুষরা, যে একটু ওয়েট করবে, হয়তো গাড়ির জন্য ওয়েট করবে, অথবা ডিরেক্টলি ইমিগ্রেশনে চলে যাবে। তো ওই স্পেসটা রাখা হয়েছে, যেটার কারণে ভিতরে বিল্ডিংটার ভিতরে আর কি গ্রিন আর কি ইন্ট্রোডিউস করা। তাছাড়া এখানে আমাদের যে শপিং মলটা ওটা দেখানো হয়েছে। সেকেন্ড লেভেলটা যেটা হচ্ছে মেইন এম্বার্কটা, তো ওই যে উপরে যেমন যেখানে একটু আগে মেনশন করেছিলাম যে দুইটা কনকোর্সে ভাগ করা হয়েছে, সেটা আর কি দেখানো হয়েছে, যে এ এবং বি, এবং তার সাথে রিসাইডিং গেটস গুলো। সো 7টা গেটস দেখানো হয়েছে। তারপরে তার সাথে যে লাউঞ্জ স্পেসেস এবং রিটেল স্পেসেস গুলো বা ডিউটি ফ্রি শপস যেগুলোকে বলি আমরা, ওটাও আর কি প্রত্যেকটা কনকোর্স এবং হচ্ছে হলের সাথে কানেক্টেড। এখানে টিকেটিং সার্ভিস বা ইনফরমেশন বুথটা রয়েছে, এবং তার সাথে চেকিংটা। ফাইনালি থার্ড লেভেল হচ্ছে ইমিগ্রেশনটা, যেখানে এখানে আমাদের যেমন লাউঞ্জেস গুলো স্পেশালি মেনশন করা আছে, তারপরে ইমিগ্রেশনের যে হলটা ওইটা, এবং তার সাথে হচ্ছে এয়ারলাইন্স এর বা কাস্টমস এর যে স্পেসটা মেনশন থাকে, এয়ারলাইন
ওয়েট্রেস বা যারা পাইলটস থাকে তাদের ওয়েটিং লাউঞ্জেস এবং হচ্ছে কাস্টমস স্পেসটা। সো এখানে একটা সেকশন দেখানো হয়েছে যেটা আর কি একদম বিল্ডিংটার মাঝ বরাবর কাটা হয়েছে। সো এটা এ প্রাইমটা। সো এখানে আর কি আমরা দেখতে পাচ্ছি যে সানকেন স্পেসটার সাথে কিভাবে আমরা অ্যারাইভাল জোনটা বা ব্যাগেজ ক্লেমটা কানেক্টেড, দেন যে টানেলের মাধ্যমে আর কি কিভাবে ইমিগ্রেশনটা হচ্ছে এবং আমরা যে মেইন গেটস থেকে কিভাবে আর কি ইমিগ্রেশনটাতে যাচ্ছি। তাছাড়া আমরা এখানে যেমন মাল্টি স্টোরির হাইট একটা স্পেস পাচ্ছি, এট্রিয়ান স্পেস, যেটা আর কি ফুললি ভিজিবল ফ্রম দ্য টপ ফ্লোর। এটা আর কি যে ইন্টারঅ্যাক্টিভনেসটা এটা আর কি এনশোর করে। তাছাড়া এটা হচ্ছে একটা জেড সেকশন নেওয়া হয়েছে যেটা হচ্ছে সেকশন বিবি প্রাইম, যেখানে আমরা এখানে জেন গার্ডেনটা দেখতে পাচ্ছি যেটা মাল্টি টিয়ার হয়ে স্টেপ হয়ে নামছে। তারপর এখানে হচ্ছে আমাদের যে লাউঞ্জ স্পেসেস গুলো, স্কাই ব্রিজটা দেখানো হয়েছে ইমিগ্রেশন ক্রস করে কিভাবে আসছি। দেন আর কি আমাদের মেইন যে ব্যাগেজ ক্লেম স্পেসটা ওইটা আবার দেখানো হচ্ছে। সো স্ট্রাকচারের একটা কোয়েশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে আমি এখানে একটা স্পেশাল টাইপ অফ কলাম ইউজ করেছি, ট্রি কলাম বলি ওগুলোকে। সো ওটা ইন্সপায়ার্ড হচ্ছে চা বাগানে চায়ের চারা থেকে বা ডালগুলা থেকে, যেখানে এটাকে একটা ফর্মাল এক্সপ্রেশন দেওয়ানো হয়েছে, যেটা পরে এক্সপ্যান্ড করে আমাদের এই ফিলোসফিটা 4:1 একটা রেশিওতে ভাগ করে আমরা আর কি মেইন কলাম স্ট্রাকচারটা পাই। তো এটা কিভাবে আর কি হচ্ছে সেটা হচ্ছে যে যদি ব্লো আপটা দেখি, এখানে মেইনলি হচ্ছে স্ট্যান্ডিং সিম মেটাল রুফিংটা দেখানো হয়েছে একদম মেইন রুফটাতে, তার মাঝে হচ্ছে স্টিল স্ট্রাস এবং যেটা আর কি একটা ওয়্যার ফ্রেম দ্বারা ক্ল্যাড করা, এটা হচ্ছে একটা স্টিল ট্রি কলাম। সো এইটা কানেক্ট করে আর কি ফুল বিল্ডিং এ সাপোর্টটা দেওয়া হয়েছে। তাছাড়া টিপিক্যাল কংক্রিট কলামস আমরা যেটাকে বলি সেটা আর কি রয়েছে যা ফর লোয়ার লেভেলস এন্ড বেসমেন্ট। সো এটা আর কি কয়েকটা রেন্ডার্স বা ভিজনটা দেখানো হয়েছে যেটা আর কি আমাদের যে প্রপোজ পেডিস্ট্রিয়ান স্কাইওয়াকটা ছিল ওইটা থেকে কিভাবে এয়ারপোর্টটা দেখা যাচ্ছে, যেখানে মাঝখানে চা বাগানগুলো রয়েছে। তাছাড়া এটিসি টাওয়ার প্লেনস কিভাবে একটা দেখা যাবে, এনজয় করা যাবে, সেন্স ওইটাই আর কি আমাদের গোল ছিল, যে যারা ফুড পার্কে আসছে বা ফুড ভ্যালিতে আসছে তারা কিভাবে আরো উইল গেট ক্লোজ টু দ্য প্লেনস। তো এইখানে একটা শর্ট দেখানো হয়েছে। তারপরে এটা হচ্ছে আমাদের মেইন যে মিট অ্যান্ড গ্রিট স্পটটা, যেখানে যে সাধারণ জনগণ এসে এখানে শপিং করতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে। তাছাড়া যারা হয়তো ট্রাভেল করে আসছে তারাও আর কি এই জায়গাটা এনজয় করে দেন ভেহিকেল দিয়ে লিভ করতে পারবে, অথবা উপরে যে আমরা যে মেইন যে প্লাজাটা রয়েছে গ্রাউন্ড লেভেলে ওইটাও দেখতে পারবে। এখানে আর কি রুফের একটা জুম ইন বা ক্লোজ আপ ভিউ দেখানো হয়েছে, যেখানে আর কি আমরা স্ট্যান্ডিং সিম মেটালটা দেখতে পাচ্ছি যেটা কার্ভ করে আর কি আন্ডুলেট হয়েছে। তাছাড়া স্কাই ব্রিজটার একটা শট দেখতে পাচ্ছি যেটা আর কি চা বাগানকে ওভারলুক করে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের যে মেইন পাবলিক জোনটা বা শপিং সেন্টারটা, ওইটার এন্ট্রেন্সের সামনে যে স্পেসটা। সো এখানে মাল্টি টিয়ার স্পেসিং রয়েছে, যে এখানে যে এসকেলেটরটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাপোজ আমাদের দেশের কনটেক্সটে আমরা যখন কাউকে ড্রপ অফ করতে যাই, আমাদের ফ্যামিলির অনেক মেম্বাররা আর কি এখানে চলে আসেন বা আমাদেরকে ড্রপ অফ করতে আসেন। সো তাদের জন্য আর কি কিভাবে কেটার করা সম্ভব সেটা আর কি ডিরেক্টলি এখানে কানেকশন দেওয়া হয়েছে, যে তারা চাইলে রিক্রিয়েশনের জন্য এসে এখানে ফুড কোর্ট বা শপিং অ্যামিনিটিস যেগুলো রয়েছে সেইগুলো এখানে এনজয় করতে পারবে যতক্ষণ না তাদের রিলেটিভ বা লাভ ওয়ান্স প্লেনে ডিপার্ট করছে। সো ওইটা দেখানো হয়েছে। দেন আর কি আমরা একটু রিয়ালিটিতে আসতে পারি, যে ভিশন যেটা দেখলাম সেটা আর কি কিভাবে ট্রান্সলেট হয়েছে আমাদের ইন্টেরিয়র স্পেসটাতে। সো এটা হচ্ছে ব্যাগেজ ক্লেম এরিয়াটা, যেখানে কি মাল্টি স্টোরির হাইটটা দেখা যাচ্ছে, এইচএল স্পেসটা, তারপর স্কাই ব্রিজটা দেখা যাচ্ছে যেটা আমাদের ল্যান্ড সাইডের কনকোর্সে কানেক্ট হচ্ছে। সো ওভারঅল ফাইনালি আর কি যেটা এসে ল্যান্ড করি সেটা হচ্ছে যে এই এই প্রজেক্টটা যেটা আলটিমেটলি সিলেটকে এবং তার কনটেক্সটটাকে কেটার করে ট্রাই করা হয়েছে, যেখানে আমরা চা বাগানটা দেখতে পাচ্ছি যে ফুল ফর্মটা থেকে ইনগালফ করে আর কি বেসিকলি রেসপেক্ট করে ফর্মটা করা হয়েছে, যার কারণে এখানে মাল্টিপল রেভিনিউ জেনারেশন বলেন, পাবলিক গ্যাদারিং বলেন, ওইটা আর কি করা সম্ভব হচ্ছে। So that was it from my side. Thank you so much. I hope you enjoyed it.
আমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে এখন, তাহলে আমরা ভাইয়াকে করতে পারি। আহ, আমার একটা কোশ্চেন ছিল, যে সিলেট কনটেক্সটে যখন এই প্রজেক্টটা তুমি চিন্তা করতেছিলা, তখন কি হচ্ছে তুমি আসলে ব্যাকগ্রাউন্ড স্টাডি করার সময় তুমি আসলে এই কতটা ভিজিট করেছিলা, এটা প্রেজেন্টেশনে অতটা বুঝতে পারলাম না। তো এটা যদি আরেকটু একটু ব্রিফ করতা, তাইলে মনে হয় ব্যাকগ্রাউন্ডটা একটু বুঝতে সুবিধা হতো। হুম হুম, জি। সো বেসিকলি যেটা আর কি হয়েছিল যে ভিজিটিং এর ক্ষেত্রে আমি আর কি সিলেটে 2-3 বার আর কি ভিজিট করেছি। তো আমার এক বড় ভাই আর কি এখানে থাকেন, তো ওনার থ্রুতে আর কি সিলেট সাইটটা আর কি দেখা হয়েছে। তাছাড়া প্রজেক্টের যে সাইটটা রয়েছে যেখানে আর কি আমরা এই যে কন্ট্রোলস গুলা বা হিলস গুলা দেখতে পাচ্ছি, সেটা আর কি আলটিমেটলি এই সাইটটা আর কি পুরো ফ্ল্যাট হয়ে গিয়েছে। আচ্ছা। তো ওখানে আর কি সাইট ভিজিটে প্রজেক্ট ম্যানেজারের থ্রুতে এয়ারপোর্টের প্রেমিসিস এর মধ্যে ঢুকে যে সাইট ভিজিটটা করা হয়েছিল, ওইখান থেকে আর কি একদম টেন্টেটিভ হাইট বা এক্সিস্টিং হাইট যেটা রয়েছে হিলক্স গুলার বা আশেপাশে যেই দোকানপাট গুলো হয়ে উঠছে, ওইটা আর কি স্টাডি করা হয়েছিল বেসিকলি, কারণ ইমিডিয়েট কনটেক্সট আর কি নেওয়ার ট্রাই করা হয়েছে। থ্যাংক ইউ। আমার কাছে তো একটা জিনিস খুবই বেটার লাগলো, যে সিলেটের কনটেক্সটে মেনটেন করে যে আহ, চা বাগান বা সিলেটের যে লোকাল কনটেক্সট, স্পেশালি চা বাগান যেটাকে আমরা বলি, তো সেখান থেকে যে স্ট্রাকচারের মেইন কলামটাকে ফর্ম করা হয়েছে, ডিরাইভ করা হয়েছে, এটা তো আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে আর কি। থ্যাংক ইউ। আর পাশাপাশি হচ্ছে গ্যাদারিং স্পেসের যে একটা 3D ভিউ আমরা দেখলাম, ওইটা যদি একটু, ওই স্লাইডটাতে যদি একটু আসো। আমি একটু আবার স্টার্ট করতে হবে, তো আমি আচ্ছা একটু আচ্ছা, আবার স্টার্ট করি। ওকে ওকে। উম, একটা পাবলিক স্পেসের একটা গ্যাদারিং ছিল, যে ডাবল হাইট। জি জি। হ্যাঁ হ্যাঁ, ওই স্পেসটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। এটা কি? না, এর পরেরটা, এরপরে আরেকটা আচ্ছা ভিউ ছিল। আচ্ছা, এটা। এইটা এক্স্যাক্টলি। হ্যাঁ, এইখানে হচ্ছে ডাবল হাইট 3টা লেভেল দেখতে পাচ্ছি। 3টা লেভেল বেশ ইন্টারেস্টিং একটা স্পেস ক্রিয়েট হয়েছে। পাশাপাশি হচ্ছে তোমার এইখানে যে ট্রি কলামগুলা আছে, এগুলো মনে হয় নিচের দিকে একটু, মানে সার্কেলটা বড়, হুম আর হুম হুম, উপরের দিকে গিয়ে একটু হচ্ছে সার্কেলটা ছোট হয়ে গেছে। চিকন মানে হয়ে গেছে, জি। অ্যাকচুয়ালি গাছের ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটে আর কি, এক্স্যাক্ট সেম টাইপের একটা ঘটনা ঘটছে। মানে একটা অর্গানিক ব্যাপার এখানে চলে আসছে, হুম যেটা আমার কাছে বেশ ভাল লাগছে। যে ল্যান্ডস্কেপের মধ্যে যে আমরা বিষয়গুলোকে ফ্লো করার জন্য বা মার্চ করার জন্য যে অর্গানিক যে একটা ব্যাপার আসে, ওইটা এইখানে একদম মানে মার্চ করে গেছে খুবই সুন্দরভাবে। যে কারণে এই স্পেসটাও বেশ মজা লাগতেছে, এবং কলামগুলোও বেশ ইন্টারেস্টিং। বিশেষ করে হচ্ছে এই যে থার্ড লেভেলে গিয়ে কলামের উইংগুলো দেখা যাচ্ছে পেছনের দিকে। ওই জায়গাগুলো, হ্যাঁ, ওই জায়গাগুলো বেশ ইন্টারেস্টিং লাগতেছে। নিচে থেকে এক ধরনের এক্সপিরিয়েন্স, আবার উপর থেকে এসে আরেক ধরনের একটা এক্সপিরিয়েন্স পাচ্ছে। এই জায়গাটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে। এই প্রজেক্টের যে কনসেপচুয়ালি তোমার যে ব্যাপারটা ছিল, আমার মনে হচ্ছে যে এটা কমপ্লিটলি এখানে নিয়ে আসা পসিবল হয়েছে, বা তুমি নিয়ে আসতে পারছো। থ্যাংক ইউ। ওকে, অন্য কেউ কোশ্চেন করতে চাইলে আমি এখন।
হ্যালো মুহাইমিন। আম, হ্যালো। আমার খুব ভালো লাগলো, আসলে প্রেজেন্টেশনটা খুবই সুন্দর আর প্রজেক্টটা তো সুন্দর, আগেও মানে যতটুকু দেখছি। আমি নিজে যেহেতু সাস্টের স্টুডেন্ট, মানে এখানেই যেহেতু আমরা থাকি, তো আমার ওই থটটা খুবই ভালো লাগছে যে মানে পাবলিক গ্যাদারিং এর ব্যাপারটা। হ্যাঁ, মানে এয়ারপোর্টের সামনে যে চায়ের দোকান অথবা একটা ফুড কোর্ট রিসেন্টলি যেটা হয়েছে, মানে ওই জায়গাটা আসলে মানে কি বলবো আমাদের জন্য, মানে এখানে আমরা স্বাস্থ্যের জন্য যারা আছি, যারা আসলে সিলেটের না বা সিলেটের লোকাল যারা, তাদের জন্য মানে খুবই কি বলবো একটা আহ, মানে পছন্দের একটা ঘুরতে যাওয়ার মতো জায়গা, এবং সেটা বিভিন্ন সময় উম, অনেক রাতে হোক, থাকে না যে হয়তো একটা গ্রুপ হচ্ছে সিলেটে, কিন্তু মানে বাইক রাইডারদেরও একটা গ্রুপ আছে ধরো, হুম হুম। ভার্সিটি স্টুডেন্টদের মধ্যে, লোকালদের মধ্যে। দেখা যায় যে এয়ারপোর্ট রোডটা যেহেতু খুবই সুন্দর, তো রাতে বা এরকম বিভিন্ন টাইমে, আসলে শুধু রাতও না, তো এরকম র্যান্ডমলি হচ্ছে ওই জায়গাটাতেই সবাই যেয়ে বসে, হ্যাঁ, এয়ারপোর্টের সামনের ওই জায়গাটা। এন্ড ওই রোডটা যতটা সুন্দর, ওই নোডটা থেকে এয়ারপোর্টের ভিতরে যখন চলে যায় রাস্তাটা, তখন আসলে টোটালি সাইড থেকে সবাই আমরা জাস্ট মানে বাদ হয়ে যাই, এরকম একটা ব্যাপার। মানে এত সুন্দর একটা সাইটের মধ্যে যে এয়ারপোর্টটা, সেটা আসলে বোঝার কোনো উপায় নেই, মানে এখন আসলে যেভাবে প্ল্যান বা যেভাবে রান করতেছে। সো হুম হুম। অ্যাকচুয়ালি যদি কন্টেক্সট কে রিপ্রেজেন্ট করে চিন্তা করা হইতো, এটা যদি রিয়েল লাইফে এমনই হইতো, সেটা আসলে খুবই সুন্দর হইতো। বা আমরা আসলে তখন আর বাইরের দোকানগুলোতে বসতাম না, আমরা তখন ভিতরেই আসলে যাইতাম এটা দেখতে। তো আমি থ্যাংক ইউ। খুবই মানে আমার ভালো লাগছে এটা ইমাজিন করতে যে এটা রিয়েলি হচ্ছে এক্সিস্ট করে। আর কোয়েশ্চেন যদি বলি, আমার পার্কিং নিয়ে একটা কোয়েশ্চেন ছিল যে হুম হুম একটা তো বড় আহ, মানে নাম্বারের হচ্ছে রিকোয়ারমেন্ট আছে, তাই না, পার্কিং এর? হুম হুম ওই হুম। তোমার বেসমেন্টে কি সলভ করা বা এমন কিছু কি, নাকি আমি মিস হ্যাঁ করে হ্যাঁ আমি আসলে? হ্যাঁ, বেসমেন্টে আছে। সো যদি আচ্ছা। আবার এখানে দেখাই, এখানে যেমন হচ্ছে একটা লেভেলের পার্কিং দেওয়া আছে, যেটা আর কি বাস বাস স্টপ সহ, রাইট? হ্যাঁ তাছাড়া স্যার। আর কি তাছাড়া আর কি যদি পরের ফ্লোরটাতে যাই, এইখানে আর কি অ্যাডিশনাল পার্কিং গুলো রয়েছে, যেটা আর কি আহ, একটা হচ্ছে বেসমেন্টের যেমন ইমিগ্রেশন বা ডিসএমবার্কিং এর জন্য একটা পার্কিং, আর একটা হচ্ছে এমবার্কিং এর জন্য। ওকে। তো ওকে, ঠিক আছে। তিনশো হ্যাঁ, তিনশো এটাই। 600টা দেওয়া হয়েছে। ওকে, থ্যাংক ইউ। আর বেস্ট অফ লাক, বাকিরা কন্টিনিউ করুক কোয়েশ্চেন। থ্যাংক ইউ। আচ্ছা, সিলেটে তো হচ্ছে ক্লাইমেটিক্যালি বেশ বৃষ্টির একটা ব্যাপার আছে। তো উম, আবার পাশাপাশি হচ্ছে আমাদের আহ, বাংলাদেশে হিট গেইনটাও অনেক বেড়ে যাচ্ছে। হুম তো তুমি হচ্ছে এইটা করার সময়, যেহেতু একটা লার্জ স্কেলের প্রজেক্ট, সো হুম। এটা করার সময় তুমি এই ব্যাপারগুলো আসলে কিভাবে চিন্তা করছো বা কিভাবে সলভ করছো এই ব্যাপারগুলো? তো বেসিকলি যদি বলি, হিটের ব্যাপারটা আর কি সবার আগে কনসিডার করা হয়েছিল, সিন্স আমি যখন গিয়েছিলাম বা মোস্ট অফ দ্য টাইম যখন দেখেছি আর কি, সূর্যের আলোটা একদম মানে তীব্রভাবে আর কি আসে। তো ওখানে যেই উপরে যে স্কাইলাইট গুলো ইন্ট্রোডিউস করা হয়েছে, ওইখানে আর কি টিপিক্যাল গ্লাসের জায়গা এটা হচ্ছে একটা মেটেরিয়াল রয়েছে, ইটিএফই গ্লাস। তো ওইটার থ্রুতে আর কি যেটা হয় সেটা হচ্ছে যে গ্লাসটা 92%-এর মতো লাইট আর কি রিফ্লেক্ট করে দেয়, সরি, লাইটটা এন্টার করতে দেয় বা হিটটা রিফ্লেক্ট করে দেয়, যার কারণে আর কি ভিতরে আমরা একদম প্রপার লিট একটা এনভায়রনমেন্ট পাচ্ছি, বাট হিটটা আর কি ট্র্যাপ হচ্ছে না ভিতরে। সো ওটার জন্য আর কি ভিতরে যেই জেট যেই জেট এসি গুলো বা যেটা এয়ার কন্ডিশনস গুলো বলি, ওটার কারণে আর কি ফুললি বিল্ডিংটা আর কি কুল থাকতেছে। সো এইটা একটা ছিল। আর রেইন ওয়াটার যেটা, সিন্স মোস্ট অফ দা সারাউন্ডিং স্পেসেস আর সোকেবল গ্রিন, যেহেতু আমরা এখানে চা বাগানটা ইন্ট্রোডিউস করেছি, সো ফর্মটা এমন ভাবে করা হয়েছে যার কারণে আর কি এখানে স্ট্যান্ডিং সিম মেটালটা দেওয়া, এগুলো আর কি রেইন ওয়াটারটাকে ফিল্টার করতে আর কি হেল্প করে, যে যেটা আর কি ন্যাচারালি চা বাগানের উপর আর কি ওটা ডিসপার্স হবে। ওকে, থ্যাংক ইউ। অন্যরা কেউ কোশ্চেন করতে চাইলে কোশ্চেন করতে পারে। তোমার এই এই প্রজেক্টের কি কোনো গভর্নমেন্ট হচ্ছে প্রপোজাল ছিল? হ্যাঁ, এটা হচ্ছে সিভিল এভিয়েশন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, আচ্ছা। সিএবি, যেটা ওদের ওকে। ওরা হচ্ছে ক্লায়েন্ট, সো ওদের প্রজেক্ট। আচ্ছা, তাহলে একদম শুরুর একটা কোশ্চেন করি, যে
আরও তো অনেক ক্যাটাগরির প্রজেক্ট আছে। হুম। সো তুমি এয়ারপোর্ট প্রজেক্টটাই কেন তুমি নিলা? এটা তোমার মানে চয়েসের কারণটা কি? এয়ারপোর্ট প্রজেক্ট নেওয়ার রিজন হচ্ছে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের শুরুতে আমাদের এক সিনিয়র ভাই আর কি ওনার থিসিসে এয়ারপোর্ট করেছিলেন। তো আমি তখন আর কি আমি যে আগে যেমন হচ্ছে আর্কিটেকচার সম্পর্কে অতটা নলেজেবল ছিলাম না, বাট থিসিসে আর কি কাউকে যে দেখলাম যে ফার্স্ট টাইম যে এয়ারপোর্ট করতে, ওইখান থেকে আর কি আগ্রহটা এসেছিল, আচ্ছা যে এয়ারপোর্টটা কি নিজে করা যায় কিনা বা পুশ করা যায় কিনা। সো ওইখান থেকে আর কি আগ্রহটা এসেছিল যে এক সিনিয়রের থেকে ইন্সপায়ার্ড হওয়া। ওকে, থ্যাংক ইউ। আমাদের অডিয়েন্সের মধ্যে থেকে কেউ কোনো কোশ্চেন করতে চাইলে ইজিলি করতে পারে। নর্মালি আমরা এয়ারপোর্টের ক্ষেত্রে আমাদের এক্সিস্টিং এখন যে বাংলাদেশে যে আদার্স এয়ারপোর্টগুলো আছে, তো তোমার এইখানে যে জিনিসটা দেখলাম যে যারা হচ্ছে গেস্টদের জন্য ওয়েট করতেছে, হুম। অনেক সময় হয়তো প্লেন ডিলে করতে পারে, তো তাদের রিক্রিয়েশনের জন্য যে আলাদা করে একটা বেটার কিছু চিন্তা করা, যে যারা অনেক সময় দেখা যায় যে আমরা তো এটা প্রায়ই দেখি যে আমাদের এয়ারপোর্টগুলোতে হচ্ছে গেস্টরা গিয়ে প্লেনের জন্য ওয়েট করতেছে, এরকম সিচুয়েশন আমরা প্রায়ই হচ্ছে নিউজগুলোতে দেখি। তো একটা হচ্ছে যে যারা যাত্রী তারাও হচ্ছে অনেক সময় প্লেন দেরির কারণে ওয়েট করে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে প্যাসেঞ্জার যারা আসতেছে তাদের হচ্ছে গেস্ট যারা পিক করতে আসছে অনেক সময় ডিলের কারণে তাদেরকেও ওয়েট করতে হয়। হুম। তো এই দুই ধরনের মানুষেরই আসলে এইখানে সময় কাটানোর জন্য একটা মজার ফাংশন প্লাস হচ্ছে একটা ইন্টেরিয়র পাবলিক স্পেসের মতো যে ব্যাপারটা এখানে ক্রিয়েট করছো, এই ব্যাপারটা আমার কাছে বেশ একটা পজিটিভ জিনিসই মনে হয়েছে যে অ্যাটলিস্ট আমাদের দেশের কনটেক্সটে যে ধরনের প্রবলেম আমরা ফেস করি, এইটা মনে হয় প্রবলেমটা হয়তো সলভ হবে না, ওইটা তো হচ্ছে অন্য ইস্যু, কিন্তু হুম। যারা এইখানে এসে স্টে করতেছে তাদের যে একটা বিরক্তির ব্যাপার ওইটা হয়তো কিছুটা কমে আসবে। হুম। হুম। এই ব্যাপারটা আমার কাছে বেশ পজিটিভ মনে হয়েছে যে এই ফাংশনটা হয়তো তাদেরকে অনেকভাবে হেল্প করবে। জি, কারণ থ্যাংক ইউ। এটা মানে যদি আমাদের এয়ারপোর্টের যে এটা নেগেটিভভাবেই আমরা বলতে পারি যে এই নেগেটিভ ইস্যুটা আমাদের বাংলাদেশের এয়ারপোর্টগুলোতে আছে। বিশেষ হুম। করে আমরা তো আমাদের ঢাকাতে যে এয়ারপোর্টটা এটাতে তো আমরা প্রায়ই এই ধরনের নিউজগুলো আমরা দেখি। জি, এক্স্যাক্টলি। আমি একটা জিনিস তো জানতে চাচ্ছিলাম। First of all, thank you so much, Mohanan, for this brilliant presentation. Loved your work. আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো অ্যাজ অ্যান আর্কিটেক্ট অর আর্কিটেকচার স্টুডেন্ট, আমি যদি সামনে এয়ারপোর্ট নিয়ে কাজ করতে চাই আমার থিসিসে অথবা ইন মাই প্রফেশনাল ফিল্ড, হোয়াট উইল বি ইয়োর সাজেশন? ইন টার্মস অফ, আমি যদি একটু, সরি কোয়েশ্চেনটা একটা যদি একটু আরেকবার বলতে পারেন। generalized suggestion in terms of my approach, আমার approach কি হওয়া উচিত, or আমি কোন পার্সপেক্টিভে আসলে আমার এই কাজটা শুরু করা উচিত, irrespective of the site or the location XYZ. আচ্ছা, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। সো যদি ফিউচারে কেউ করতে চায়, আমরা যাই খুব ভালো মতো জানি যে এয়ারপোর্ট একটা খুব ফাংশনাল একটা প্রজেক্ট বা আর কি অ্যামিনিটিস। সো তো ওইখানে ফাংশনটা তো অবভিয়াসলি একটা অ্যাপ্রোচ থাকে যে এটা এরকম হতে হবে, একটা ফ্লো তো থাকেই। ওটা তো মাল্টিপল স্টাডিজ বা কেস স্টাডিজ এর মাধ্যমে অ্যাচিভ করা সম্ভব। বাট আমার মনে হয় যে পার্সোনালি যদি করি, সাইট সারাউন্ডিংটা নিয়ে যদি একটু স্টাডি করে ওখানে যে মানুষের বিহেভিয়ার গুলা বা বিহেভিয়ারাল প্যাটার্নটা ওটা যদি আইডেন্টিফাই করে ওদের জন্য কিছু করা সম্ভব হয় একটা বিল্ডিং এর জন্য,
বা একটা এয়ারপোর্টের জন্য, তাহলে খুব ভালোভাবে একটা প্রজেক্ট দাঁড়া করানো সম্ভব। কারণ দেশের বাইরে যদি আমরা দেখি, দেখবো, খেয়াল করবো যে মেজর সিটিজ বা তাদের যে এয়ারপোর্ট গুলো থাকে, সিঙ্গাপুর বিং আ ভেরি মেজর এক্সাম্পল, ওখানে যে চাঙ্গির যে জুয়েলটা, ওটা আর কি কিন্তু পুরো পাবলিকের জন্য খুলে দেওয়া। সো ওরা যেভাবে আর কি সাধারণ মানুষকে ওদের বিল্ডিং এ ইন্ট্রোডিউস করছে একটা বড় একটা ইন্টারভেনশনের মাধ্যমে, ওটা কিন্তু কনসিডার করা হয়েছে ওখানকার মানুষের জন্যই বা প্যাসেঞ্জারদের জন্য, এবং আশেপাশে যেই আইল্যান্ডস গুলো ওদের ওদের মানে ইনহ্যাবিটেন্টসদের জন্য। সো কেউ যদি ফিউচারে নিতে চায়, আমি বলবো যে যদি মানুষের জন্য বা পাবলিকের জন্য কিছু একটা করা সম্ভব হয়, তাহলে আই গেস একটা ভালো প্রজেক্ট দাঁড়ানো করানো সম্ভব। Thank you so much for your insights. আমরা আর কেউ কোয়েশ্চেন করতে চাইলে ভাইয়াকে করতে পারি। হ্যালো, হ্যাঁ মোহামেন, তুমি Hello. ওয়াসিফ, বাই দ্য ওয়ে। বিউটিফুল প্রেজেন্টেশন ব্রাদার, খুব ভালো হয়েছে মাশাআল্লাহ। তোমার সাথে আমার আগেও কথা হয়েছে about হুম, this. হুম। Well, for the first time পুরাটাই দেখলাম more or less প্রেজেন্টেশনটা। So I had a question regarding the cargo aspect of things, এয়ারপোর্টের। হুম, তোমার হুম। এখানে ধরো তাদের এয়ারপোর্টে আমি যখন গেলাম নিজেও একটু দেখার জন্য ওভারঅল কি অবস্থা, ধরো তাদের রাইট নাও কার্গোটা তোমার হচ্ছে ডোমেস্টিকটা ঠিক পাশেই, বাম সাইডে রাখা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কার্গোটা। তো তুমি কি তো ওইটার মানে that does cargo hold exist in your airport right now? ইয়েস, একটা আছে কার্গো এরিয়া, যদি দেখাই, এই যে ওই বিল্ডিংটা। ও আচ্ছা, তো বেসিকলি যেটা করা হয়েছিল যে এইটার রাইট সাইডে তো আমাদের যে এক্সিস্টিং টার্মিনালটা ওটা আছে, রাইট? সো ওটাকে ফুললি ডোমেস্টিকেটেড করে দেওয়া বা ডোমেস্টিক টার্মিনাল হিসেবে ট্রিট করে এটা ফুললি ইন্টারন্যাশনাল, যার কারণে আর কি যেটা পসিবল হয়েছে, এবং এই কন্ট্রোলটাকে রিভাইভ করে, এই কার্গোটাকে আর কি নিজস্ব একটা স্পেস দেওয়া হয়েছে Yeah. গেছে আর কি। সো ওটার কারণে আর কি কার্গোটাকে ওখানে শিফট করে দেওয়া। that makes sense. আর তোমার এয়ারপোর্টের ফিউচার গ্রোথ যদি চিন্তা করো, তখন ওটা কিরকম চিন্তা করছো বড়লেস? সো যদি ফিউচার গ্রোথ চিন্তা করি, গ্রোথটা বেসিকলি অলমোস্ট 2065 পর্যন্ত প্ল্যান করা এই বিল্ডিংটা, কারণ প্রজেক্টের কয়েকটা এস্টিমেশন ছিল সিএবির। তাছাড়া ডোমেস্টিক যে টার্মিনালটা রয়েছে ওটার আর কি ফিউচার প্ল্যানস, তো নট যে ইন্টারকানেক্টেড হবে, বাট আমার ইনিশিয়াল আইডিয়াটা ছিল হচ্ছে যে এইখানে যে বেল্টটা আর কি ইন্ট্রোডিউস করা হয়েছে ওইটা আর কি কন্টিনিউ করে কিভাবে ফর্মটার সাথে ইন্টিগ্রেট করা যায়। সো ওইখানে আর কি বেসিক্যালি রেভিনিউ জেনারেশন যেমন হয়, তো ওই ডোমেস্টিক টার্মিনাল এবং ওইটা ফার্দার এক্সপেনশনে আর কি ওইটা হেল্প করতেছে। ওকে, ঠিক আছে মোহাম্মদ, থ্যাংক ইউ। বিউটিফুল। আর কারো কোয়েশ্চেন থাকলে আমরা করতে পারি। তোমার একটা জিনিস যদি আমি একটু সাজেশন হিসেবে যদি বলতে চাই বা সাজেশন চাই, যে নেক্সট যারা আমাদের এই প্ল্যাটফর্মটাতে তো অনেক স্টুডেন্টরা কানেক্টেড থাকে, তো এয়ারপোর্ট প্রজেক্ট বা এই টাইপের প্রজেক্ট নিয়ে যদি তারা কাজ করতে চায়, তাহলে তাদেরকে তুমি আসলে কি ধরনের সাজেশন দিবা বা কি ধরনের একটা গাইডলাইন দিবা? এই যে একটু আগে যেটা বললাম আর কি, যে প্রজেক্টটার সাইটের আশেপাশে মানুষ যেভাবে সাইটটার সাথে ইন্টারঅ্যাক্ট করছে বা করছে না, ওটাকে কিভাবে অ্যাভেলেবল করা যায় বা ইন্ট্রোডিউস করা যায়, তাহলে আই গেস একটা বড় অ্যাপ্রোচ নিয়ে আর কি বা একটা আইডিয়া নিয়ে আগানো সম্ভব। অবভিয়াসলি সাইড টু সাইড ভ্যারি করবে, হয়তো কয়েক জায়গা জিনিসটা ইন্ট্রোডিউস করা সম্ভব হবে না, বাট তাছাড়া যদি ম্যাক্সিমাম পসিবিলিটিটা যদি মেনটেন করে যদি ইন্ট্রোডিউস করা সম্ভব হয় বা
ওটা নিয়ে চিন্তাটা নিয়ে আগানো যায়, তাহলে আর কি একটা গল্প দাঁড়া করানো সম্ভব। সো বেসিকলি এটাই বলবো যে পুশ করে যেতে। ওকে, থ্যাংক ইউ। Thank you. আর কেউ কোনো কোশ্চেন করতে চাইলে করতে পারে। অলরেডি আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে আমাদের প্রোগ্রামটা। ফাইনালি একটা বিষয় আমি শেয়ার করতে চাই, মানে আমার প্রেজেন্টেশনটা দেখার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে বাংলাদেশে আমরা অন্যান্য যেসব এয়ারপোর্টগুলো আমাদের এক্সিস্টিং অলরেডি আছে সেটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এটাকে আমার কাছে মনে হয়েছে যে একটা গ্লোবাল আইডেন্টিটি স্কেলের একটা প্রজেক্ট। আমার কাছে মনে হয়েছে যে এটা বাংলাদেশের জন্য একটা আইডেন্টিক্যাল একটা প্রজেক্ট। ওই লেভেলটা অ্যাচিভ করা এখানে পসিবল হয়েছে বা তুমি অ্যাচিভ করতে পারছো। আর পাবলিক স্পেস, এখানে যে একটা ওয়েলকামিং পাবলিক স্পেস যেভাবে তুমি চিন্তা করছো থ্রু ইন্টেরিয়র, তারপর ল্যান্ডস্কেপ, সিলেটের যে লোকাল কনটেক্সট, আবারও এটাকে মেনশন করতে হয় যে তুমি চা বাগান, সিলেটের যে মেইন কনটেক্সট চা বাগান, সেটাকে মাথায় রেখে যে বিষয়গুলোকে ভেতরে এবং বাইরের যে একটা ব্লেন্ড করে গেছে স্পেসগুলা যেভাবে, এবং স্পেসের মধ্যে যেভাবে একটা ফ্লুইডিটি ডেভেলপ করছে। একটা মানে রুফ থেকে যখন আমরা দেখতেছি তখন একটা যেরকম একটা ডাইনামিক ব্যাপার আছে, আবার হচ্ছে আমি যখন আই লেভেলে যখন আমি দেখতেছি স্পেসগুলা, সেখানেও সেম একটা ডাইনামিক একটা ফ্লুইডিটি মুভ করতেছে। তো সব কিছু মিলায়ে স্পেসের ভেতর এবং বাইরের যে ল্যান্ডস্কেপ, টোটালি মনে হচ্ছে যে এই প্রজেক্টটা আসলে এইখানেই ডিমান্ড করে এবং একদম পারফেক্টলি সাইটের সাথে যে ব্লেন্ড করে যাওয়া বলতে আমরা যেটা বুঝি, এই প্রজেক্টের মধ্যে আমার মনে হয় যে সেটার কোনো কমতি নাই। আমি মানে পুরাটাই অ্যাচিভ করার জন্য যা যা যেখানে যেখানে যতটুকু কাজ করা দরকার তার পুরোটাই এখানে করতে পারছো বা করা পসিবল হয়েছে বা তোমার কাছ থেকে জিনিসটা আসছে। তো সেই হিসাবে আমার কাছে মনে হয় যে এটা একটা ল্যান্ডমার্কও বলা যেতে পারে যে বাংলাদেশের পার্সপেক্টিভে এটা একটা ল্যান্ডমার্ক প্রজেক্ট বা গ্লোবাল আইডেন্টিক্যাল একটা প্রজেক্ট হিসেবেও আমরা বলতে পারি। এবং প্র্যাকটিক্যালি যদি আসলে এই প্রজেক্টটা এই কনটেক্সটে হইতো তাহলে মনে হয় খুবই ভালো একটা জিনিস বাংলাদেশ পাইতো। Thank you. ওকে, সব কিছু মিলে থ্যাংক ইউ একটা ভালো প্রেজেন্টেশন দেওয়ার জন্য। সুচি, তুমি কন্টিনিউ করো এবং যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা প্রোগ্রামটা শেষ করি। আর মোহাইমিনের লাস্ট কোনো কথা থাকলে সেটা মোহাইমিন শেয়ার করতে পারে। যদি বলি ভাইয়া, থ্যাংক ইউ ফর দ্য অপরচুনিটি প্রেজেন্ট করার জন্য। সো আমি নিজে অনেক কিছু শিখেছি। সো অ্যাগেইন এটাই থ্যাংক ইউ, মানে প্ল্যাটফর্ম দিয়ে দেওয়ার জন্য একটা থ্যাংক ইউ আর কি আপনাদেরকে। আমাদের আর্টডুন থেকে বেসিক্যালি আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে প্রজেক্ট পাবলিকেশনের পাশাপাশি হচ্ছে যে প্রজেক্টের যে আর্কিটেক্ট যে ডিজাইন করলো বেসিক্যালি তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করা, যাতে আমাদের সাথে যেসব স্টুডেন্টরা কানেক্টেড আছে তারা যেন এই প্রজেক্টগুলো থেকে কিছু শিখতে পারে ইন ফিউচার। আর অবভিয়াসলি যার ডিজাইন তার মুখ থেকে প্রজেক্টের যে এক্সপিরিয়েন্সগুলা শোনা, এইটা আসলে প্রজেক্টটাকে বুঝতে বা প্রজেক্টকে রিলেট করতে অনেক বেশি ইজি হয়। তো সেই কনসেপ্ট থেকে আসলে আমাদের এই প্রোগ্রামের উদ্যোগটা নেওয়া, এবং আমরা তোমাদের সহযোগিতা পেলে এ ধরনের ইন ফিউচার আরও
এই ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করতে চাই। জি জি অবশ্যই। আর আমরাও হচ্ছে খুবই এক্সাইটেড ছিলাম এই প্রজেক্টটা নিয়ে কাজ করার জন্য, এবং ফাইনালি আমরা জিনিসটা করতে পারলাম। এই জন্য আর তুমিও যথেষ্ট, আমরা যে পরিমাণ প্যারা দিছি তোমাকে, সেই হিসাবে তুমি যে অনেক কোঅপারেট করছো। তো সব দিক থেকে আমরা হ্যাপি তোমার প্রজেক্টটা শেয়ার করতে পেরে। থ্যাংক ইউ। হ্যাঁ সুচি, তুমি শেষ করো। আমরা আমাদের আজকের প্রেজেন্টেশনের শেষ পর্যায়ে চলে এসেছি। থ্যাংক ইউ সো মাচ মুহাইমিন ভাইকে এত সুন্দর করে প্রেজেন্টেশনটি দেওয়ার জন্য। আশা করি আমরা অনেক কিছু আজকে জানতে পেরেছি ভাইয়ার কাছ থেকে। আমাদের যদি আর কারো আজকে কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আমাদের প্রোগ্রামটি এখন শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করছি সামনে আমাদের আবার সুন দেখা হবে। ওকে, থ্যাংক থ্যাংক ইউ। এভরিওয়ান। থ্যাংক ইউ।